রাতে সেহেরি খেতে বসে দেখি খাবার টেবিলে আমার আপুর অন্ধ শাশুড়িও খেতে বসেছেন। আমার আপু আমাকে এবং তার শাশুড়িকে ভাত বেড়ে দিচ্ছেন। আমি লক্ষ্য করলাম আপু তার শাশুড়ির পাতে ডেকচি থেকে গোস্তগুলো চামচ দিয়ে আলাদা করে খুঁজে খুঁজে কিছু লাউ এবং ঝোল তার শাশুড়ির প্লেটে দিচ্ছেন। প্রতিবারই ডেকচিতে চামচ দিয়ে লাউগুলো খুঁজে খুঁজে দিচ্ছেন। সজাগ দৃষ্টি লক্ষ্য রাখছেন যেন চামচে গোস্ত না ওঠে। লাউয়ের ঝোল দেওয়া শেষ করে কিছু সিম ভর্তা শাশুড়ির প্লেটে দিলেন। আমি অবাক হয়ে সব তাকিয়ে তাকিয়ে দেখছি। এরপর আমার উদ্দেশ্যে বলল, কি ব্যাপার মুন্না, তুই ভাত না খেয়ে বসে আছিস কেন? তুই আমাকে শুধু সাদা ভাত দিয়েছিস, তরকারি তো এখনো দিসনি, তাহলে আমি খাবার শুরু করব কিভাবে? ও আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। দেখিস না এক ডাইনিকে নিয়ে পড়েছি, চোখে কিছু দেখে না অথচ সারাক্ষণ খাই খাই করে। আমার বোনের শাশুড়ি বলল, বৌমা সারাদিন তো রোজা রাখি, কিছু খেতে পারি না, আর ইফতারের সময় শুধু ছোলা আর মুড়ি দিয়ে ইফতার করি, তাতে কি পেট ভরে? আপনাকে ছোলা বুট দিয়ে ইফতার করাই, আর আমরা কি গোস্ত বিরিয়ানি দিয়ে ইফতার করি নাকি? ও কথা কেন বলছো বৌমা? বলছিলাম আর কি, তোমার শ্বশুর বেঁচে থাকতে আমরা ইফতারের সময় হরেক রকমের আইটেম দিয়ে ইফতারি করতাম। আপনার ছেলে তো বিদেশ গিয়ে মহা সুখে আছে, আমাকে রেখে গেছে এই জাহান্নামে। বলি আপনার ছেলে বিদেশ থেকে যদি টাকা পাঠাতে না পারে, তাহলে আমি আপনাকে কিভাবে হরেক রকমের আইটেম দিয়ে ইফতার করাবো? আমার ছেলে কি বিদেশ থেকে ঠিকমতো টাকা পয়সা পাঠায় না? আপনার ছেলেকে জিজ্ঞাসা করে দেখুন প্রতি মাসে কত টাকা করে পাঠায়। কিভাবে জিজ্ঞাসা করব? আমার কাছে তো কোনো মোবাইল নেই, আর ছেলে ফোন করলেও তুমি আমাকে কথা বলতে দাও না। কি বললেন আপনি? আমি আপনার সাথে আপনার ছেলেকে কথা বলতে দেই না? আরে আপনার ছেলে যখন ফোন করে তখন তো আপনি ঘুমিয়ে থাকেন। আমি কি আপনার অসুস্থ শরীরে ঘুম থেকে ডেকে তুলে আপনার সাথে কথা বলতে দিব? আমার আপু যখন তার শাশুড়ির সাথে তর্কাতর্কি করছিল তখন আমি পাশে বসে সবকিছু দেখছিলাম। আমার বোনের জামাই থাকে প্রবাসে, এই ঘরে আছে তার একমাত্র মা আর আমার বোন এবং আমি। যেহেতু এখানে কোনো পুরুষ নেই, তাই আমি আমার ভগ্নিপতির অনুরোধে এখানে থেকে লেখাপড়া করছি। এর মধ্যে আমার বোন আমার প্লেটে গরুর গোস্ত দিলেন, যার ঘ্রাণ চলে গেল আমার বোনের অন্ধ শাশুড়ির কানে। সে দুই একবার নাক টেনে বলল, বৌমা গরুর মাংসের সুঘ্রাণ পাচ্ছি, আজ কি গরুর মাংস রান্না করেছো? বুড়ো হয়েছে কিন্তু নাকের ঘ্রাণ এখনো প্রখর রয়ে গেছে। বলি আপনার ছেলে কি কারি কারি টাকা পাঠায় আমি গরুর গোস্ত রান্না করব? না, ঘ্রাণ পাচ্ছি তো তাই বলছিলাম। হয়তো বা পাশের বাসার ওনারা রান্না করেছে, তাই ওখান থেকে গরুর মাংসের ঘ্রাণ আসছে, আর সেই ঘ্রাণে আপনার জিওবার আগে জল চলে এসেছে। আমি অবাক হয়ে দেখলাম আমার বোন অন্ধ মানুষটিকে কত অবলীলায় ঠকিয়ে যাচ্ছে। আমি না পারছি প্রতিবাদ করতে, আর না পারছি সহ্য করতে। এখন যদি আমি কিছু বলতে যাই তখন আমার বোন রেগে যাবে, হয়তোবা আমাকে রাগ করে ঘর থেকে তাড়িয়ে দিতে পারে, তাতে মাঝখানে আমার লেখাপড়াটাই বন্ধ হয়ে যাবে। আমি গরিব ঘরের সন্তান, বোনের বাসায় থেকে বোনের জামাইয়ের টাকায় লেখাপড়া করছি, তাই বোনের সাথে প্রতিবাদ করার সাহস আমার নেই। আমার বোনের অন্ধ শাশুড়ি আবার বলল, জানো বৌমা, তোমার শ্বশুর বেঁচে থাকতে পুরো রমজান মাস জুড়ে আমরা সেহরি খেতাম গরুর মাংস, মুরগির কোরমা, আরো ভালো ভালো নানান পদের মাছ দিয়ে। রাজু ছোট থাকতে লোকটি মারা গেল। আমি কিন্তু জন্ম থেকে অন্ধ ছিলাম না। যে বছর রাজু ইন্টার পরীক্ষা দিচ্ছিল সে বছর আমি একটা চুনা ফ্যাক্টরিতে চাকরি নিই। রাজুর পরীক্ষার ফি জোগাড় করতে গিয়ে আমি দিনরাত পরিশ্রম করি। একদিন গভীর রাতে কাজ করতে করতে চুনা ফ্যাক্টরির মেশিনের পাশে ঝিমোচ্ছিলাম। ঝিমোতে ঝিমোতে গরম চুনার উপরে গিয়ে পড়লাম। সেই গরম চুনা আমার চোখে পড়ে আমার চোখ দুটো নষ্ট হয়ে গেল। তারপর আমার রাজু অনেক কষ্ট করে লেখাপড়াটা শেষ করে। শেষে তোমাকে যখন বিয়ে করাই তখন তোমার বাবাকে আমি শর্ত দেই আমার ছেলেকে বিদেশে পাঠাতে হবে। তোমার বাবা সে কথা রেখেছেন, আমার ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। কথায় আছে অবাগা যেদিকে যায় সেদিকে নাকি নদীর জলও শুকিয়ে যায়। ছেলেটা বিদেশে গিয়ে ঠিকমতো টাকা পয়সা ইনকাম করতে পারছে না, তাই ঠিকমতো পেট ভরে সেহরি খেয়ে রোজাটাও রাখতে পারছি না। আমার বোনের অন্ধ শাশুড়ি যখন এক নাগারে কথাগুলো বলছিলেন তখন লক্ষ্য করলাম ওনার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরে পড়ছে। বিশ্বাস করুন কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আমি নিরুপায়। আপুর মুখের উপর প্রতিবাদ করার সাহস আমার নেই, তাই চুপচাপ গরুর গোস্ত দিয়ে খাবার খেয়ে যাচ্ছি। আমার বোনকে দেখলাম শাশুড়িকে ঝাড়ি দিয়ে বলল, অতীতের কথা না ভেবে বর্তমানের খাবারগুলো খেয়ে নিন, একটু পরে আজান পড়ে যাবে, তখন আর সেহরি খাওয়া হবে না, পানি খেয়ে রোজা রাখতে হবে। মাউইমা আফসোস করে বলল, প্রতিদিন আলু ভর্তা ভাজি দিয়ে সেহরি খেয়ে আর রোজা রাখতে ইচ্ছা করে না। রোজা রাখতে না পারলে রাখবেন না, আপনাকে রোজা রাখতে কে জোর করেছে? কি বলো বৌমা, আমি আর বাঁচবো ক বছর? আল্লাহ যে কদিন হায়াত রেখেছেন সে দিনগুলো অন্তত রোজা রাখার চেষ্টা করি। ঠিক আছে, এখন কথা না বাড়িয়ে খেয়ে নিন, আমাকেও সেহরি খেতে হবে। শেষ পর্যন্ত উনি আর কোনো কথা না বলে লাউয়ের ঝোল আর সিম ভর্তা দিয়ে সেহরি খেতে লাগলেন। আমি আর আমার বোন ওনার পাশে বসে গরুর গোস্ত দিয়ে সেহরি খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে এসে বসেছি। মনে মনে ভাবতে লাগলাম আমার বোনটা এতটা অমানুষ হয় কিভাবে? প্রতিনিয়ত নিজের অন্ধ শাশুড়িকে ঠকিয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন ভালো করে মাছ গোস্ত দিয়ে খাবার খাই, অথচ ওর অন্ধ শাশুড়িকে দেয় আলু ভর্তা, ডাল আর ভাজি। ইফতারিতেও আমরা নানা পদের ফলমূল, শরবত এবং কোরমা বিরিয়ানি দিয়ে খাই। পাশে বসা তার শাশুড়িকে দেয় ছোলা আর মুড়ি। আমি কোনো প্রতিবাদ করতে পারি না, কিন্তু আমার ভেতরে থাকা মনুষ্যত্ববোধ প্রতিনিয়ত আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অথচ আমার বাবা যেদিন প্রথম আমার বোনের বিয়ে হয় সেদিন তার হাত ধরে শাশুড়ির হাতে দিয়ে বলেছিল, বেআইন সাহেবা, আমার একমাত্র মেয়েকে আপনার হাতে তুলে দিচ্ছি, আশা করি আপনি তাকে নিজের মেয়ের মতো করে রাখবেন। আমার বোনের অন্ধ শাশুড়ি বলেছিল, আপনি ওসব নিয়ে টেনশন করবেন না বিআই সাহেব, আমার একটা মাত্র ছেলে, নিজের কোনো মেয়ে নেই। ইভাকে আমি পুত্রবধূ নয়, নিজের মেয়ে হিসাবে নিয়ে যাচ্ছি। আর তাছাড়া আমি অন্ধ মানুষ, সব তো আপনার মেয়েকে সামলাতে হবে।
করবে, তখন বাবা আমার বোনের উদ্দেশ্যে বলল, মারে, ছোটবেলায় তুই তোর মাকে হারিয়েছিস, তোর শাশুড়িকে নিজের মা মনে করবি, উনি অন্ধ মানুষ, উনার সেবা যত্নে যেন কোনো ত্রুটি না হয়। আমার বোন বলেছিল, বাবা ওসব নিয়ে তুমি কোনো টেনশন করো না। তারপর আমার বোন আমার দিকে তাকিয়ে বলল, মুন্না, আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, এই ঘরে এখন তুই আর বাবা ছাড়া কেউ নেই, তুই বাবাকে দেখে রাখিস। আমি চোখ মুছতে মুছতে বলেছিলাম, আপু তুই ওসব নিয়ে টেনশন করিস না, আমি মনে হয় আর বেশি লেখাপড়া করতে পারবো না, একটা ভালো চাকরি বাকরি ধরতে পারলে ঘরে একটা কাজের বুয়া রেখে দিব। কথাটা শুনে আমার হবু ভগ্নিপতি রাজু বলেছিল, বাবা আমার বাবা তো বেঁচে নেই, আপনি আর মুন্না না হয় আমাদের সংসারে চলে আসুন। আমার বোনের শাশুড়ি তখন বলেছিল, হ্যাঁ বিআই সাহেব, রাজু ঠিকই বলেছে, আপনারা পারলে আমাদের সংসারে চলে আসুন, সবাই একসাথে মিলেমিশে থাকবো। আমার বাবা তখন বলল, মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে থাকাটা বড়ই বেমানান, আপনাদের টেনশন করতে হবে না, আমরা বাপ ছেলে কোন রকম দিন কাটিয়ে দিব। আমি অসুস্থ মানুষ, মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমি যদি কখনো মারা যাই আমার ছেলেটাকে আপনাদের ঘরে নিয়ে রাখবেন। এর কিছুদিন পরে বাবা মারা গেল, সেই থেকে আমি বোনের সংসারে এসে উঠেছি, কিন্তু আমার বোনের এমন ব্যবহার আমাকে প্রতিনিয়ত দংশিত করে, মাঝে মধ্যে ইচ্ছা করে এখান থেকে চলে যেতে, কিন্তু কোথায় যাব? বাবা মারা যাওয়ার আগে আমাদের ভিটেমাটি বন্ধক রেখে আমার ভগ্নিপতিকে বাবা বিদেশে পাঠিয়েছেন, অনেক টাকা দেনা করেছেন, যার দায় আমাদের ভিটিয়ে মাটি আর একজনের দখলে। আমার হঠাৎ মনে পড়ল, আমার ভগ্নিপতি যেদিন বিদেশে যায় সেদিন আমিও তাদের সাথে ড্রয়িং রুমে দাঁড়িয়েছিলাম। আমার ভগ্নিপতিকে যাওয়ার সময় আমার বোনের হাতে তার মাকে তুলে দিয়ে বলেছিল, ইভা, আমার অন্ধ মাকে তোমার হাতে রেখে যাচ্ছি, কখনো আমার মায়ের যেন কোনো অযত্ন না হয়, তোমার কাছে একজন স্বামী হিসাবে এটাই আমার চাওয়া। আমার বোন তখন ওর স্বামীকে আশ্বস্ত করে বলেছিল, মাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি যতদিন বেঁচে আছি মায়ের কোনো অযত্ন অবহেলা হবে না। আমি তখন আমার ভগ্নিপতির উদ্দেশ্যে বললাম, দুলা ভাই, বিমানের সময় হয়ে এসেছে, তাড়াতাড়ি চলুন। আমার বোনের অন্ধ শাশুড়ি তখন বলেছিল, হ্যাঁ রে বাবা, তাড়াতাড়ি বিমানবন্দরে চলে যা, একবার বিমান মিস করলে তোকে যে দ্বিতীয়বার বিমানের ভাড়া দিয়ে বিদেশে পাঠাবো সে টাকাও আমাদের নেই। তারপর আমার বোনের জামাই আমার উদ্দেশ্যে বলল, মুন্না, তুমি এবং তোমার বোন ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আমার মায়ের যেন কোনো অযত্ন না হয়। আমি তখন তাকে আশ্বস্ত করে বললাম, আরে দুলা ভাই, বললাম না আমি আর আপু থাকতে আপনার ওসব নিয়ে টেনশন করতে হবে না, এখন তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে যাবে।